আমরা আজকে কথা বলবো ইনকন্টিনেন্স নিয়ে। ইনকন্টিনেন্স মানে হলো ইনভলান্টারি লস অফ ইউরিন, অর্থাৎ আপনার মনের অজান্তে অনিচ্ছা সত্ত্বেও প্রস্রাব পড়ে যাওয়াটাকেই বলা হয় ইনকন্টিনেন্স। আপনারা জানেন যে মানুষ তার বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন শক্তি ধীরে ধীরে কমে যায়, ঠিক তেমন বয়স বৃদ্ধির সাথে সাথে মা বোনদের এবং পুরুষ মানুষের প্রস্রাব ধরে রাখার ক্ষমতাটাও কমে যায়। এছাড়া অনেক রোগ আছে, যে রোগগুলো দীর্ঘমেয়াদী যদি আপনার শরীরে বাসা বেঁধে থাকে এবং এটা চিকিৎসা যদি সময় মতো না করেন, তাহলেও প্রস্রাব ধরে রাখা খুব কষ্ট হবে এবং প্রস্রাব পড়ে যাবে। প্রস্রাব পড়ে যাওয়ার অনেক প্রকার আছে। এই প্রকারগুলো অত ডিটেলস আলোচনায় আমরা যাব না। দুই একটি জিনিস আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন কি কি কারণে প্রস্রাব পড়ে যায়। আমরা যদি একটি শিশুর জন্মলগ্ন থেকে শুরু করি, তাহলে একটি দুটি কারণ বললেই আপনারা বুঝতে পারবেন যে শিশুটি কেন প্রস্রাব ধরে রাখতে পারে না। অর্থাৎ একটা শিশু বলতে আমরা নবজাতক শিশু বোঝাচ্ছি না, আমরা কোনো চিলড্রেন বোঝাচ্ছি না, আমরা অ্যাডোলেসেন্ট বোঝাচ্ছি, অর্থাৎ যাদের বয়স 16 থেকে 25 বছরের মধ্যেই তাদেরকে আমরা বোঝাচ্ছি। এছাড়া স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রেও তারা বারবার প্রস্রাবে যায় এবং প্রস্রাব ধরে রাখতে পারে না, কাপড় নষ্ট হয়, দিনে এবং রাতে বিছানায় প্রস্রাব করে। ছেলে মানুষ সাধারণত আমাদের প্রস্রাবের যে ধরে রাখার ক্যাপাসিটিটা, এটাকে স্পিন্টার বলা হয়। একটা ইন্টারনাল স্পিন্টার থাকে, একটা এক্সটার্নাল স্পিন্টার থাকে। আরও যদি সহজ ভাষায় আমি বলি, আগেকার আমলে আমরা চাপকলের পানি খেতাম, চাপকল দিয়ে প্রেসার দিতাম, পানি বেরোতো, খেতাম। কোনো কোনো চাপকল পানি ধরে রাখতে পারতো না। একজন পানি নেওয়ার পর 1 ঘন্টা পর যদি কেউ এসে পানি চাপ দিত, পানি বের হতো না, পানি পড়ে যেত। আরেকটা জগ দিয়ে পানি ঢেলে আবার পানি বের করলে অটোমেটিক পানি বের হয়ে যেত। কী কারণ? ঠিক যে কারণে চাপকলের পানি থাকতো না, ঠিক একই কারণে মানুষ বৃদ্ধ হয়ে গেলে অথবা কিছু কিছু রোগের ক্ষেত্রে এই স্পিন্টারগুলো প্রস্রাব ধরে রাখতে পারে না। চাপকলের মধ্যে একটা চেক ভাল্ব থাকে, এই চেক ভাল্বটা যদি নষ্ট হয়ে যায় তখন পানিগুলো পড়ে যায়, আর চেক ভাল্বটা যদি সঠিক থাকে তাহলে পানি পড়ে না। এবার আসুন মানুষের ক্ষেত্রে, পুরুষ মানুষের ক্ষেত্রে অ্যাডোলেসেন্ট যেটা বললাম আমি, জন্মলগ্ন থেকে যদি একটি শিশুর, ছেলে শিশুর, তার যদি ওই ইন্টারনাল স্পিন্টার বা এক্সটার্নাল স্পিন্টার, আপনাদেরকে যেটা বললাম দুইটা স্পিন্টার এই প্রস্রাবটাকে কন্ট্রোল করে, তার একটিতে, অর্থাৎ ওই যে ভিতরে আমাদের ব্লাডার নেক থেকে এক্সট্রা স্পিন্টার পর্যন্ত যদি একটি জন্মগত পর্দা থাকে, এই পর্দাটা কেমন হবে? আমাদের তেল ঢালি কূপ থাকে, এই কূপের মতো যদি থাকে, তাহলে হবে কি প্রস্রাবের থলি থেকে বের হতে পারবে না, প্রস্রাবের থলিটা ওভারফ্লো হয়ে যাবে এবং ওই পর্দাটার কারণে প্রস্রাব ধীরে 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 এসে ওই ছেলের প্যান্ট অথবা বিছানা ভিজাই দিবে। তাহলে একটা জন্মগত কারণ হলো পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ। এইটি যদি পারসিস্ট করে, বাচ্চা জন্ম হওয়ার পরেই কিন্তু আমরা বুঝতে পারি, অথবা তার কিছুদিন পরে মা কমপ্লেন করে বাচ্চাটা ঠিকমতো প্রস্রাব করতে পারে না, তাহলে সে যত বড় হবে তত তার কমপ্লিকেশনটা আরও বেশি হবে, অর্থাৎ তার প্রস্রাব পড়ে যাবে। এটাও এক ধরনের ইনকন্টিনেন্স অফ ইউরিন। এছাড়া যদি বয়স বৃদ্ধির সাথে সাথে প্রস্টেট বড় হয়ে যায়, যদি চিকিৎসা ঠিক মতো না করে, তাহলেও প্রস্রাবের থলিতে জমা হবে এবং এক পর্যায়ে গিয়ে ইনকন্টিনেন্স হবে। এটা দুই ধরনের ইনকন্টিনেন্স হতে পারে। এই রোগের ক্ষেত্রে একটা ওভারফ্লো ইনকন্টিনেন্স হতে পারে, অর্থাৎ প্রস্রাবের থলির মধ্যে প্রস্রাব জমা হতে হতে অটোমেটিক রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আরেকটা হতে পারে আর্স ইনকন্টিনেন্স, অর্থাৎ প্রস্টেট বড় হয়ে গেলে তার
আর্জ ইনকন্টিনেন্স হবে, বারবার প্রস্রাবে যেতে হবে কিন্তু প্রস্রাব ক্লিয়ার হবে না, আলটিমেটলি কাপড় নষ্ট হবে তার। এছাড়া নিউরোলজিক্যাল কিছু কারণ আছে, যে যদি স্পাইনাল কর্ডে ইনজুরি হয় তাহলেও প্রস্রাবে ইনকন্টিনেন্স হতে পারে। স্ট্রেস ইনকন্টিনেন্স বলে একটা কথা আছে, এই স্ট্রেস ইনকন্টিনেন্সটা আমাদের ভালো মতো জানতে হবে। সেটা কি জিনিস? ওই যে বললাম আমাদের শরীরের মধ্যে, প্রস্রাবের রাস্তার মধ্যে স্প্রিন্টার আছে, এই স্প্রিন্টারগুলোরও একটা ধারণ ক্ষমতা থাকে। এই ধারণ ক্ষমতার বাইরে যদি প্রেশার আমাদের প্রস্রাবের থলিতে পড়ে তাহলে ওই স্প্রিন্টারটা ছেড়ে দিতে বাধ্য হয় এবং কাপড় নষ্ট হয়। যেমন আপনি যদি ক্রনিক কফ থাকে, অর্থাৎ একটা মানুষের যদি কাশি থাকে এবং জোরে জোরে স্নেজিং হয়, অর্থাৎ হাসি হয়, তাহলে তার হবে কি, ওই স্প্রিন্টারটা লুজ হয়ে যাবে। এটা নিউরোলজিক্যাল কারণ হতে পারে, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বেশি হওয়ার কারণে হতে পারে। তখন হাসি, কাশি, এমনকি সে যখন কোনো ওয়েট লিফট করবে অর্থাৎ বসা থেকে দাঁড়াবে, তার প্রস্রাব পড়ে যাবে। তাহলে এই স্ট্রেস ইনকন্টিনেন্সটা সম্পূর্ণ স্ট্রেসের সাথেই জড়িত। তাহলে কি হলো? স্ট্রেস ইনকন্টিনেন্স, ওভারফ্লো ইনকন্টিনেন্স, আর্জ ইনকন্টিনেন্স। আরেকটা আছে, সেটা হলো টোটাল ইনকন্টিনেন্স, অর্থাৎ একটা মানুষ তার প্রস্রাবের বেগ আসবেই না। সে নর্মালি প্রস্রাবের বেগের অনুভবটা করতে পারবে না। কেন পারবে না? তার তো প্রস্রাবের থলিতে জমাই হচ্ছে না। কেন জমা হচ্ছে না? যদি যে কোনো কারণে হোক তার ওই যে স্প্রিন্টারটা যদি ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ ওই যে টিউবওয়েলের কথা বললাম, ওই টিউবওয়েলের চেক ভাল্বটা যদি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তাহলে পানি ঢাললেও কিন্তু আর পানি তুলতে পারবে না। ঠিক তেমন মানুষের শরীরের স্প্রিন্টারটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে প্রস্রাব থরথর করে পড়তে থাকবে। দিস ইজ কল্ড টোটাল ইনকন্টিনেন্স, অর্থাৎ কন্টিনিউয়াস ইনকন্টিনেন্স থাকবে। কি কারণে হতে পারে এটা? এক নম্বর কারণ হলো যদি ড্যামেজ করে ফেলি। কীভাবে ড্যামেজ করতে পারি? আমরা আনাড়ি একজন লোকড়ি দিয়ে ক্যাথেটার করাইছি যে কোনো কারণে হোক, এবং ক্যাথেটারটা জায়গা মতো না গিয়ে বেলুনটা যদি ওইখানে ইনফ্লেট করা হয় তখন এটা ড্যামেজ হয়ে যায়। তারপরে আমরা যে ইনস্ট্রুমেন্টেশন, অর্থাৎ অযাচিতভাবে কেউ প্রস্রাব ঠিক মতো হয় না বলে গ্রামে গঞ্জে বাঁশের কাঠি ঢুকিয়ে দেন প্রস্রাবটা, রাস্তাটাকে ক্লিয়ার করার জন্য, এ কারণে হতে পারে। ইনস্ট্রুমেন্টেশনের কারণে হতে পারে, অথবা কোনো অপারেশনের কমপ্লিকেশন হিসাবে হতে পারে। আর সবচেয়ে বড় জিনিস হলো যদি ওই জায়গার মধ্যে টিউমার হয় বা ক্যান্সার হয়, অর্থাৎ ওই জায়গার মধ্যে স্পেসিফিক হতে হবে তা না, পেলভিক অর্গানের মধ্যে ক্যান্সার হলো, এক্সটেন্ড করলো ওই পর্যন্ত, ব্লাডারে ক্যান্সার হলো ওই পর্যন্ত এক্সটেন্ড করলো, তাহলেও টোটাল ইনকন্টিনেন্স হইতে পারে। অর্থাৎ প্রস্রাব ধরে রাখার কোনো স্কোপই নেই, সব সময় প্রস্রাব ঝরতেই থাকবে, দিনে রাতে সার্বক্ষণিকভাবে। এমন রোগী আমাদের কাছে এসছে গ্রামে গঞ্জে থেকে, যে প্রস্রাবের রাস্তার মধ্যে একটা পলিথিনের ব্যাগ ধরে নিয়ে এসছে। তারা তো বুঝতে পারে না যে এখানে ক্যাথেটার দিতে হবে, ইউরিন ব্যাগ থাকবে, অথবা ইউরোলজিস্টের কাছে গেলে কি কারণে হলো সেই চিকিৎসাটা করতে হবে। এ তো গেল পুরুষ মানুষের কথা। এবার আসেন আপনি মা বোনদের কথা। মা বোনদের কথা হলো, মা বোনদের বয়স বৃদ্ধির সাথে সাথে পুরুষ মানুষের যেমন শরীর দুর্বল হয়, অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল, মা বোনদের ক্ষেত্রেও তাই হয়। তবে অতিরিক্ত একটা জিনিস মা বোনদের ক্ষেত্রে ইনকন্টিনেন্স হওয়ার পিছনে দায়ী, সেটা হলো জরায়ুটা যদি সম্পূর্ণরূপে জরায়ুর পথ দিয়ে নিচে নেমে আসে, তাহলে দুটা জিনিস হতে পারে। একটা হতে পারে যে প্রস্রাব টোটালি বন্ধ হয়ে যেতে পারে, অথবা প্রস্রাব ইনকন্টিনেন্স হতে পারে। সেক্ষেত্রে জরায়ুর অপারেশন করে নিলে এটা ঠিক হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে জরায়ুতে ক্যান্সার হয়ে যায়, সার্ভিক্সে ক্যান্সার হয়ে যায়। এই ক্যান্সার যদি প্রস্রাবের মুখে ইনভলভ করে তাহলে এই স্প্রিন্টারটা ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে গেলেও ইনকন্টিনেন্স হবে। নিউরোলজিক্যাল একটা ব্যাপার আছে যে কি কারণে প্রস্রাব পড়ে যায়। আমরা যখন কোনো কারণ খুঁজে পাই না তখন আমরা খুঁজি নিউরোলজিক্যাল ডিফিসিট, অর্থাৎ কি স্নায়ু রোগের কারণে প্রস্রাব উনি ধরে রাখতে পারতেছে না।
আমরা যখন নর্মালি প্রস্রাব করার বেগ আসে তখন আমরা আমার ব্রেনকে বলি যে আমি একটা অ্যাডিকুয়েট জায়গায় আছি, অর্থাৎ টয়লেটে আছি, তুমি এখন তোমার ওই স্পিনটাকে রিলিজ করে দাও। তখন ব্রেন ওই স্পিনটাকে রিলিজ করে দেয় এবং আমরা প্রস্রাব করি। প্রস্রাব শেষ হয়ে যায়, ব্রেনকে বলা হয় যে এটা ক্লোজ করে দাও, তখন ক্লোজ হয়ে যায়, আর প্রস্রাব যায় না। এটা নর্মাল ফেনোমেনন। এখন আসেন, যদি নিউরোলজিক্যাল কারণে প্রস্রাবের রাস্তাটা অর্থাৎ ওই স্পিনটারটা আর সেই কমান্ডটা না নেয়, যে আমি বললাম এটা বন্ধ করো, বন্ধ করার কথা ছিল কিন্তু বন্ধ করলো না। কিছু কিছু নিউরোলজিক্যাল অসুখ আছে যেটা ব্রেনে হয়ে থাকে, হাত প্যারালাইসিস হয়, পা প্যারালাইসিস হয়, ঠিক তেমন প্রস্রাবের থলিও প্যারালাইসিস হয়ে যায়, স্পিনটারও প্যারালাইসিস হয়ে যায়। এই ধরনের যদি প্রস্রাবের থলি প্যারালাইজড হয়ে যায় তাহলে দুইটা কারণ হতে পারে। 1 নম্বর কারণ, প্রস্রাব অতিরিক্ত জমা থাকলেও কখনোই প্রস্রাবের থলি তার সেই চাপটা দেবে না, ডেট্রোসর ফেলিওর হয়ে যায়, প্রস্রাবের থলির যে মাসেলগুলো আছে এগুলা ফ্যাটিক হয়ে যায়, তাহলে প্রস্রাব জমা হয়ে থাকবে। প্রস্রাব জমা হতে 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 বেলুনে আপনি পানি দিতে দিতে একসময় বেলুনটা ফেটে যায়, কিন্তু এখানে প্রস্রাবের থলিটা ফাটার কোনো অবকাশ নেই। তখন হয় কি, এই প্রস্রাবগুলো প্রস্রাবের রাস্তা দিয়ে কন্টিনিউয়াস পড়তে থাকে, প্রস্রাব পড়ে যায়, ইনকন্টিনিউয়াস হয়। এটা প্যারালাইসিসের মতো ডেভেলপ করে প্রস্রাবের থলি। তাহলে এটা নিউরোলজিক্যাল। আরেকটা কারণ হতে পারে এই নিউরোলজিক্যালে, সেটা হলো ইনকন্টিনেন্স হবে। এটার নামে স্পাস্টিক টাইপ অফ ইনকন্টিনেন্স। এটা কি জিনিস? ওই যে আর্জ ইনকন্টিনেন্স একটু আগে বললাম, প্রস্রাব অল্প একটু জমা হলেই দৌড় দিয়ে যেতে হয়, যদি আপনি যান আর না যান মাঝখানে পড়ে যায়। তো এরকম যদি আপনার ব্রেনের মধ্যে কোনো নিউরোলজিক্যাল ডিফিসিট হয়, তখন অল্প একটু প্রস্রাব জমা হলেও প্রস্রাবের থলি চাপ দেওয়া শুরু করে, কন্টিনিউয়াস চাপ দেওয়া শুরু করে, তখন এই প্রস্রাবটা পড়ে যায়। অর্থাৎ অ্যাক্টিভিটিসটা বেশি শো করে, এটা ইচ্ছে করে করে না, এটাও নিউরোলজিক্যাল কারণেই করে। তো সুতরাং আমরা বলতে পারি যে যতগুলো জিনিস নিয়ে আলোচনা হলো, যে প্রস্রাব পড়ে যাওয়া অর্থাৎ ইনভলান্টারি লস অফ ইউরিন, আপনার মনের ইচ্ছার বিরুদ্ধে প্রস্রাব পড়ে যাচ্ছে, এটা সম্পূর্ণরূপে চিকিৎসার মাধ্যমে ঠিক করে দেওয়া যায়। এখানে কোনো অপারেশনের প্রয়োজন হয় না। এখানে আপনার কতগুলো হ্যাবিট আছে, এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজগুলো দিয়েও আমরা কিন্তু এটা ঠিক করতে পারি। অর্থাৎ এটার সাথে অন্য কোনো অ্যাসোসিয়েটেড অসুখ আছে কিনা, সেই অসুখের চিকিৎসাও করে আমরা এটা ঠিক করতে পারি। মা বোনদের ক্ষেত্রে যেটা আগে বললাম, শুধু যে জরায়ুতেই টিউমার হবে তা না, পেলভিক অর্গানের টিউমার হতে পারে, ওভারিতে টিউমার হতে পারে, যে টিউমার ক্যান্সারের রূপ ধারণ করে এই স্পিনটাকে ইনভলভ করছে, সেক্ষেত্রেও হতে পারে। তাছাড়া কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে, এইগুলোকেও আমরা গুরুত্ব দিয়ে এই ইনকন্টিনেন্সের চিকিৎসা করা হয়। ইনকন্টিনেন্সটা সম্পূর্ণরূপে ভালো হওয়ার মতো একটা রোগ। আপনি মনে করুন যে আপনার প্রস্রাবে কাপড় নষ্ট হয়, আপনি সমাজে কোথাও যেতে পারেন না, বাসে উঠতে পারেন না, অফিসে যেতে পারেন না, আপনার শরীর থেকে প্রস্রাবের স্মেল, গন্ধ আসতেছে, এটা কি সহ্যনীয়? মোটেই না। আপনাকে কোয়ালিটি লাইফ দেওয়াই হলো আমাদের ইউরোলজিস্টদের একমাত্র লক্ষ্য। যাদের প্রস্রাবের সমস্যা আছে, এই সমস্যাটা কিন্তু একদিনে হয় না, অল্প অল্প দিনে অল্প অল্প সমস্যা হবে। এই সমস্যা জমা হতে হতে পাহাড় সমান সমস্যা হয়ে প্রস্রাব পড়ে যাবে। তো সুতরাং আপনাদের প্রস্রাব সংক্রান্ত অথবা ইউরোলজিক্যাল যে কোনো সংক্রান্ত সমস্যা হলেই আপনারা চলে আসেন সিটি অ্যাডভান্স কিডনি অ্যান্ড ইউরোলজি সেন্টারে। আমরা আপনাদের সেবাদানে সদা প্রস্তুত। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা।